উপস্থিত আছেন আমাদের এই জেলার রাজ্যের সংগঠনের আমাদের নেতারা। আমাদের সাথে উপস্থিত আছেন আমাদের অসংখ্য ছাত্র যুব আন্দোলনের প্রাক্তনীরা, অনেক বিশিষ্ট মানুষজন এবং এই হাজরা মোড়ে যারা গণতন্ত্র প্রিয় মানুষ, এবং আমরা নিশ্চিত যে আমাদের মাইকের আওয়াজ অনেক দূর অব্দি যাচ্ছে এবং তারাও শুনছেন। আসুন 7 জানুয়ারি ব্রিগেডের মাঠে। অনেকের অনেক প্রশ্ন, ব্রিগেডটা কোথায় হবে? তো ব্রিগেডটা যেখানে সেখানেই ব্রিগেডটা হবে। ব্রিগেডটা যদি ব্রিগেড প্যারেড গ্রাউন্ডের মাঝখানে হয় সেখানেই ব্রিগেড হবে। ফলে 7 জানুয়ারি দুপুর 12:30টায় আপনাদের সাথে আমাদের আরো একবার লড়াইয়ের মাঠে, লড়াইয়ের শপথ নিতে ব্রিগেডের মাঠে দেখা হবে। এখন হাজরা মোড়ে আমাদের সমাবেশ সভা। এই হাজরা মোড়ে তখন 2011 সরকার সবে তৈরি হয়েছে। তখনও পর্যন্ত যে পুলিশ অফিসার আপনার জুতা খোলকার কালীঘাটের টালির বাড়িতে তখনও খিচুড়ি বিলি করা শুরু করেন। পুলিশগুলো তখনও পর্যন্ত ভয়ে টেবিলের তলাতে লুকোতে শুরু করেন। এই পুলিশগুলোকে তখনও পর্যন্ত মাননীয় চিফ চাপকে পিঠে ছাল তুলে দেব বইমেলার মাঠে বলা শুরু করেনি। তখন পুলিশগুলো এই হাজরা মোড়ে যে ক্যান্সার হসপিটালটা আছে ওখানে তখন বিজয় উৎসব করে ডিজে বাজিয়ে মিছিল নিয়ে যাচ্ছে। আর মিছিল যারা নিয়ে যাচ্ছে তারা ওই দুর্গার গণেশ কার্তিক, আমার আপনার দুর্গা নয়, RSS এর দুর্গা গণেশ আর কার্তিকরা তারা ওই মিছিলকে লিড করছিল। এবার ক্যান্সার হসপিটালের সামনে বোধগম্য তো খুব কম। ক্যান্সার হসপিটালের সামনে এরা চিৎকার করে ডিজে বাজিয়ে মিছিল নিয়ে যাচ্ছে। পুলিশ আয়া আর इन लोगों को डीजे समेत কারাগারের ভেতরে মানে লকআপের ভেতরে দিয়ে দিয়েছিল। এবারে দুই ভাই মিলে কার্তিক গণেশ যারা দুর্গার দুই ভাই মিলে চিৎকার চেঁচামেচি করতে শুরু করেছে। সেই দিনকে যারা গুন্ডা পালে, যারা গুন্ডা পোষে, যারা গুন্ডা কন্ট্রোল করে, তারা সব নীল সাদা শাড়ি আঁচল নিয়ে এই লকআপে গেছিল আর কিবোর্ড থেকে চাবিটা খুলে নিয়ে এসে গণেশ কার্তিক সমেত সবকটা সমাজ অপরাধী এবং সমাজের বুকে কুলাঙ্গার গুলোকে ওই লকআপ থেকে টেনে তাদেরকে ছেড়ে দিতে পুলিশকে বাধ্য করেছিল। সেদিনকে গোটা রাজ্যের আজকের চালচোররা, চাকরি চোররা, আজকের বাকিবুররা সেদিনকে ঠিক করে নিয়েছিল এইবারে আমাদের সরকারটা সমাজ অপরাধীদের, গুন্ডাদের, রেপিস্টদের, মাদারাদের সেই জায়গা থেকে কাজের দাবিতে, শিক্ষার দাবিতে গোটা রাজ্যের বুকে অন্য লড়াইকে তুলে দেওয়া আমাদের কাজ। আপনাদেরকে ছাড়া আমরা এই কাজ করতে পারবো না। ভালো আছেন কি আপনারা? नहीं। यहाँ पर जितना भी होटल है, रेस्तोरां है, जो मालिक है, जो वहाँ पर खाना सर्व करते हैं, जो खाना बनाते हैं, जो बिल लेकर आते हैं और जब पूछते हैं कि भैया वॉशरूम किधर है तो दिखा देते हैं, हम लोग उन लोगों से पूछते हैं। ভালো আছেন তো? আপনার দোকানে লোকজন খেতে আসছে তো? আপনার দোকানে এখন তো হোম ডেলিভারি হয়ে গেছে, পাচ্ছ সংসার চলছে না। এই অনলাইন ডেলিভারিতে সুইগি, জোম্যাটো সব বাড়িতে খাবার দিতে চলে যাচ্ছে। তাই বলে যারা ডেলিভারি বয় আমরা তাদেরকে কিছু বলছি না। আপনি রাস্তায় রেস্তোরাঁ করবেন, আপনার উপরে 18% জিএসটি। সুইগি জোম্যাটোতে 400 কোটি টাকা নিজেদের সুদ, নিজেদের যে ট্যাক্স সেই ট্যাক্স দেয়নি। स्विगी 350 कोटी टका टैक्स देयনি, उनके ऊपर 18% जीएसटी नहीं होता है। তাহলে ও যদি 400 কোটি টাকা, 350 কোটি টাকা ট্যাক্স সরকারের ঘরে বাকি রেখে র্যান্ডম যদি নিজের ব্যবসা চালায়, আর সুইগি জোম্যাটোতে যে ডেলিভারি বয়গুলো আছে তাদেরকে যদি গরু, গাধা, ভেড়ার মতন বাইকে করে ছোটায় আর তার সুরক্ষা, তার নিরাপত্তা, তার ভবিষ্যৎকে যদি সিকিউরিটি না দেয়, তাহলে এই দোকানদারগুলো আপনারা বেঁচে যাবেন তো? পারবেন না। ব্রিগেডের মাঠে আসুন, আপনাদের লড়াই, আপনাদের দাবিতেই ডিওয়াইএফআই গোটা রাজ্যের গণতন্ত্র প্রিয় সংগ্রামী জনতাকে নিয়ে এই লড়াইটা করবে। ये लोग पैसा किसको देता है? ये स्विगी वाले लोग, ये जोमेटो वाले लोग, ये लोग जो अंबानी अदानी आज मेडिकल का बाजार में अपना पैर जमा कर और নিজেরা ওষুধ কোম্পানি খুলে দিচ্ছে। খবর রাখছি কি আমরা গোটা দুনিয়ার বাজারে আমার দেশ
कि ना, तो अंबानी अदानी लोग आज ये दवा का बाजार में भी अपना पैर जमाया है। এদের সঙ্গে মমতা ব্যানার্জিদের তৃণমূলের বিজেপির এত পিরিত কিসের? পিরিত এই জন্য, কারণ এরা যখন 100 কোটি টাকার হাওয়াই জাহাজে ঘুরে বিধানসভা, লোকসভা, এমনকি পঞ্চায়েতের ভোটেও এরা চলে যায়, তখন এদের ওই টাকা জোগান ইলেকট্রাল বন্ডের মাধ্যমে এই কোম্পানিগুলো করে। তো গাড়িগুলো চলছে, কি হয়েছে? 6000 গাড়ি যা বাস চলছিল, তার মধ্যে যাদের 15 বছরের বেশি বয়স, সেই 3000 বাসকে তুলে দিতে বলেছে। ফলে সেই বাসগুলোকে চালানো যাবে না। আর মাঝখানে করোনার টাইম চলে গেল। यहाँ पर MRF टायर का एडवर्टाइज दिया हुआ है। क्या लिखा हुआ है? इफ यू डिड सी वन यू मस्ट बी राइडिंग ऑन इट नाउ। पूछिए ना MRF वाले से, इसका जो टायर जो तैयार करता है उन्हीं से पूछिए, जो इंजीनियर इसका डिजाइन बनाता है उनसे पूछिए, जो टायर का उद्भावन किए थे उनसे पूछिए कि कोरोना से 2 বছর ধরে যে বাসগুলো প্যাসেঞ্জার না পেয়ে আর সরকারি নোটিশ ছিল যে বাসগুলো চালানো যাবে না, যে 2 বছর ধরে মাসের পর মাস যে বাসগুলো দাঁড়িয়ে ছিল, তাদের টায়ারগুলোর ইঞ্জিনগুলো চলার মতন জায়গায় আছে? নেই। কে দেখবে এদের কাজ? কে দেখবে এদের টেস্ট? কে দেখবে? কন্ডাক্টর, খালাসি, ড্রাইভার, তাদের একটা নতুন বাসের দাম 25 লাখ টাকা। पूछिए कोई भी बस मालिक से, कोई भी ड्राइवर से, किसी भी कंडक्टर से कि এই পুরনো বাসটাকে বেচে দিয়ে আপনি ক লাখ টাকা পাবেন। নতুন বাস কিনবেন, সেই বাসে কারা চাপবে, সেই বাসে কারা নিজের রুটিটা চালাবে? আজকে গোটা কলকাতাটা বেঁচে আছে গণপরিবহন আর গ্রাম থেকে যারা শহরে আসে প্রতিটা দিন কাজ করতে, তাদের অটো, টোটো আর এই বাসগুলোতে আর রিক্সাগুলোতে চাপানোর জন্য। আরে আজ তো এখানে টোটোরও ভাড়া কত হবে সেটা ঠিক হয়, কালীঘাটে কত ভাড়া প্রতিদিন সন্ধ্যাবেলা দিতে হয় তার উপরে। কে বাঁচবে কলকাতার বুকে? কে বাঁচবে? সংস্থা বলছে যে গোটা ভারতবর্ষে যার মাসে ইনকাম 10,000 থেকে 20,000 থেকে 80,000 টাকা পর্যন্ত, তাদেরকে মধ্যবিত্ত। शर्म भी नहीं आता। और इसका जो डेटा है वो डेटा सरकार अपना वेबसाइट से भी वो लोग चलाना चाहते हैं। क्यों? क्योंकि खुद का तो कोई रिसर्च वर्क नहीं है। इधर के लिए তাহলে আজকে যারা বলছে যে 20,000 থেকে 80,000 টাকা যে মানুষটার ইনকাম, বুকে হাত দিয়ে বলুন তো, আজকে যারা এখানে বসে আছেন আর দূরে দাঁড়িয়ে যারা কথা আমাদের শুনছেন, 20,000 টাকা ইনকাম করতে পারছেন মাস গেলে খরচ চালানোর জন্য, সংসার চালানোর জন্য? তাহলে কেন বলছেন এদেরকে মধ্যবিত্ত? आप पूछिए नौजवानों से कि पिछले 12 साल में आप जो 2 लाख कॉन्ट्रैक्चुअल लेबर को नियुक्त किए हैं इस सरकारी संस्थानों पर, नवाजुद्दीन से लेकर पंचायत तक, उधर के अपनी 20,000 টাকা বেতন দেন। আরে 5 থেকে 3 নিচে আর 5 থেকে উপরে 12। তাহলে আপনারা ঠিক করছেন যে 20,000 টাকা বেতন পেলে তবে তো মধ্যবিত্ত, আর আপনি 3,000 থেকে 12,000 টাকা বেতন দিচ্ছেন, কি হবে? अरे यहाँ पर खड़ा होकर ममता को और मोदी को गाली देने से कुछ फायदा नहीं है। सोचिए, 50টা দিন ইনসাফ যাত্রায় হেঁটেছি। সোহম বলছিল, সালেম খান, অনুজ পান্ডে, ফুল্লরা মন্ডল, স্বপন কোলে, এরকম অসংখ্য মানুষের নাম গোটা রাজ্যের মানুষ জানে না, যারা আরো বেশি অত্যাচারিত, নিপীড়িত সরকারি সিস্টেমের দ্বারা তারাও প্রতিটা দিন রাস্তায় নেমেছে আসবে ব্রিগেডের মাঠে। কিন্তু আমাদের প্রশ্ন, আজকের যুব আন্দোলনের রাজনৈতিক বিপ্লবী বাম যুব সংগঠনের একজন কর্মী হিসাবে সমস্ত যুব খুব বড় বিপদে আছি আমরা। এমনি গোটা রাজ্যে 12,000 বাকিবুররা ঘোরাফেরা করেনি। এমনি গোটা রাজ্যে 6 বছর ধরে রেশনের অডিট হয়নি। এমনি মানিক ভট্টাচার্য আর পার্থ চ্যাটার্জি চাকরি বিক্রি করে আজকে সপরিবারে ফ্যামিলিটাকে আজকে জেলে বসে সরকারের লাল ভাত খাচ্ছে না। যদি এখনো আমরা চুপ থাকি আর রাস্তাটাকে যদি আমরা বুক চিপিয়ে যারা প্রকাশ্য দিবালোকে মানুষের টুটি টিপে ধরার জন্য আপনার আমার অর্থনীতিকে মাটিতে কবর দিতে চেষ্টা করছে,
সেই জায়গা থেকেই আমরা বলছি, 5টে যদি চান মাথা তুলে দাঁড়ান, ডিওয়াইএফআই এর ব্রিগেড, জনগণের ডাকে জনতার ব্রিগেড আপনাদের অপেক্ষায় থাকবে। আসুন ব্রিগেডের মাঠে 7 জানুয়ারি লড়াই হবে, হাতে হাত ধরে, চোখে চোখ রেখে। কারো কাছে কোনো বাধা আমাদের কাছে বাধা হবে না। বামপন্থীরা প্রথম কথা বলে, কেন বলে জানেন? যেদিনকে খরা হবে, যেদিনকে বন্যা হবে, যেদিনকে भूमिकंप হবে, उस दिन बाढ़ आने से पहले और जलजला और भूकंप आने से पहले कोई अगर दौड़ता है, कोई अगर छूटे जाए, কেউ যদি সবথেকে বেশি ছটফট করে সে হচ্ছে ইঁদুর, কারণ সে মাটির কাছে থাকে। বামপন্থীরা গোটা রাজ্যের, গোটা দেশের বন্যা, খরা, ভূমিকম্প যা আমাদেরকে ম্যাচ করে দিতে চাইছে, সেই বিপদকে আন্দাজা করেই সবার আগে ছুটতে দৌড়াতে শুরু করেছে। কারণ আমরাও মাটির কাছেই থাকি, তাই মাটির কাছাকাছি যে মানুষেরা আছেন তাদের কাছে আমাদের আবেদন, আসুন ব্রিগেডের মাঠে। বাঁচাতে যদি আপনার পরিবারকে হয়, বাঁচতে যদি আমাকে হয়, আপনি আর আপনার পরিবার আর আমি যদি না বাঁচি, না তো হাজরা বাঁচবে, না তো কলকাতা বাঁচবে, না তো রাজ্য, না তো দেশ বাঁচবে। তাই নিজে বাঁচার জন্য, দেশকে বাঁচানোর জন্য ব্রিগেডের মাঠ 7 জানুয়ারি আপনাদের অপেক্ষায় থাকবে। আসুন, দেখা হবে 7 জানুয়ারি। ইনকালাব জিন্দাবাদ, ডিওয়াইএফআই জিন্দাবাদ।